বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানিয়া শারমিন, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে আজকে আমরা অনলাইনে ক্লাস গ্রহণ করছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনার্স প্রাণীবিদ্যা অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। বিষয়টি হলো যে প্রাণীর শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তিমূলক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রধান প্রধান প্রাণী পর্বগুলোকে কীভাবে বিভিন্ন দলে বা গ্রুপে ভাগ করা যায় তারই একটা সংক্ষিপ্ত বর্ণনা। এখানে আমরা দেখি যে প্রধান অনেক প্রাণীর ভিত্তিমূলক বৈশিষ্ট্য আছে শ্রেণীবিন্যাসের। যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসাম্য বা প্রতিসাম্যতা। এর উপরই আমি আজকে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী বলতে আমরা বুঝি যে প্রথমে দেখি যে শ্রেণীবিন্যাসের কাজ কী। শ্রেণীবিন্যাসের কাজ হলো বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তিতে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদেরকে দলে বা গ্রুপে ভাগ করা। এখন এই শ্রেণীবিন্যাসেরটা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিত্তিমূলক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে ভাগ করা হয়। আচ্ছা, এখন আমি দেখি প্রতিসাম্যতা বলতে কি বুঝি। প্রতিসাম্য এখন হচ্ছে প্রতিসাম্য কোনো প্রাণীর মধ্যমা তলের প্রতিসাম্য বা সিমেট্রি। কোনো প্রাণীর মধ্যমা তলের দুই পাশের অংশসমূহের সুষম বিন্যাস ব্যবস্থার নামই হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। প্রতিসম প্রাণী দেহকে এক বা একাধিক ছেদনতলে ভাগ করলে উভয় বিভক্ত করলে দুই পাশের অংশসমূহ আয়নার প্রতিবিম্ব তুল্য সদৃশ হবে। অর্থাৎ যেভাবে আমরা ভাগ করি না কেন, যে কোনো তল বরাবরই ভাগ করি না কেন, উভয় পাশের দুইয়ের অধিক বা দুইটা সমান ভাগে ভাগ হবে। এই যে সিমেট্রিক্যাল অ্যানিমেল এরাই। কিন্তু আরও একটা প্রাণীর অবস্থা আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেল। এইসব প্রাণী দেহের আকার এতই অনিয়ত যে এদেরকে কোনোভাবেই কোনো দুইটা সমান অর্ধাংশে বা দুইয়ের অধিক সমান অর্ধাংশে ভাগ করা যায় না। এদের দেহকে লম্বালম্বি বা স্যাজিটাল তল বরাবর ভাগ করা যায় না। এইসব প্রাণীর দেহকে আমরা বলি হচ্ছে অপ্রতিসম অবস্থা। উদাহরণ হিসেবে বলতে পারি অ্যামিবা, স্পঞ্জ ইত্যাদি ধরনের প্রাণীরা। এখন দেখি যে প্রতিসাম্যতার প্রকারভেদ আছে। কত ধরনের প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। একটা প্রথমে প্রতিসাম্যতা বলতে দেখতে পাই যে স্ফেরিক্যাল বা বর্তুলাকার প্রতিসাম্যতা, তারপরে আছে অরীয় প্রতিসম, তারপরে হচ্ছে দ্বি অরীয় প্রতিসম, আর একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন হচ্ছে স্ফেরিক্যাল বা বর্তুলাকার প্রতিসাম্য বলতে আমরা কি বুঝি। এক্ষেত্রে প্রাণীদেহের কেন্দ্র দিয়ে অতিক্রান্ত যে কোনো ছেদন তলে প্রাণীদেহকে যদি দুইটা সমান অর্ধাংশে ভাগ করা যায়, অর্থাৎ দুইটা অর্ধাংশই আয়নার প্রতিবিম্ব তুল্য সদৃশ হয়, এরূপ অবস্থাকে আমরা বলি হচ্ছে বর্তুলাকার বা স্ফেরিক্যাল প্রতিসম প্রাণী। অর্থাৎ কেন্দ্র দিয়ে অতিক্রান্ত যে কোনো ছেদনতলে উক্ত দেহকে যদি দুইটা সমান অর্ধাংশে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা সাধারণত দেখি এককোষী প্রাণী ভলভক্সকে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি। এসব প্রাণীদের ঘূর্ণন এবং ভেসে থাকার জন্য এই স্ফেরিক্যাল প্রতিসাম্যতাটা একটা গুরুত্বপূর্ণ। আরও একটা জিনিস দেখে হচ্ছে অরীয় প্রতিসম। এবার হচ্ছে অরীয় প্রতিসম হচ্ছে প্রাণীদেহের লম্বালম্বী অক্ষ বরাবর অতিক্রান্ত দুইয়ের অধিক ছেদনতলে দেহকে যদি অনুরূপ অর্ধাংশে ভাগ করা যায় তাকেই আমরা বলি অরীয় প্রতিসম। অর্থাৎ লম্বালম্বী অক্ষ বরাবর প্রাণীদেহকে যদি দুইয়ের অধিক ছেদনতলে ভাগ করা যায়, এবং প্রত্যেকটা ভাগই সমান ভাগ হবে, এই অবস্থাকে আমরা বলি হচ্ছে অরীয় প্রতিসম। গোলাকার প্রতিসমতে আমরা দেখলাম যে কেন্দ্র দিয়ে অতিক্রান্ত করেছে, আর এই অরীয় প্রতিসম দেখলাম যে লম্বালম্বী অক্ষ বরাবর ছেদনতলে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে যে নলাকার, গামলার ন্যায় আকার, তারপরে ফুলদানির মতো আকৃতি বিশিষ্ট প্রাণীগুলোকে আমরা
তো এই অরীয় প্রতিসম অবস্থায় আমরা দেখতে পাই। উদাহরণ হিসেবে বলতে পারি যে স্পঞ্জ, জেলিফিশ, সি আর্চিন, হাইড্রা ইত্যাদি প্রাণীর দেহ হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম প্রাণী দেহে সাধারণত দেহের একপাশে মুখছিদ্র অবস্থান করে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে দ্বি অরীয় প্রতিসম। দ্বি অরীয় প্রতিসম বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে অরীয় প্রতিসমরই একটা রূপ, আর একটা রূপ। এখানে এই দ্বি অরীয় প্রতিসম প্রাণীরা মৌলিকভাবে অরীয় প্রতিসম রূপী হলেও এদের কোনো কোনো অঙ্গ একটা মাত্র হওয়ার কারণে কিংবা এক জোড়া হওয়ার কারণে এরূপ প্রতিবিম্বে এরূপ প্রতিসমর অবস্থায় এরা এসেছে। এক্ষেত্রে দেখি যে দ্বি অরীয় প্রতিসম বলতে যে প্রাণীদেহের লম্বালম্বী অক্ষ বরাবর দুইটি ছেদনতলে প্রাণীদেহকে যদি অনুরূপ অর্ধাংশে ভাগ করা যায়, এরূপ প্রতিসমকে আমরা দ্বি অরীয় প্রতিসম বলি। এই যে ছেদনতল দুটি যে অতিক্রম করে, দুইটি ছেদনতল পরস্পরের সাথে এখানে সমকোণে অবস্থান করে। এই সমকোণে অবস্থান করার ফলে উক্ত প্রাণীদেহকে আমরা 4টা সমান ভাগে ভাগ করতে পারি। এই কারণে এই প্রতিসম অবস্থাকে আমরা টেট্রামেরাস সিমেট্রি রূপে অভিহিত করতে পারি। টেনোফোরা পর্বের সি ওয়ালনাট প্রাণী এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এই সি ওয়ালনাটে আমরা দেখি একজোড়া কোষিকার উপস্থিতির কারণে এই প্রাণীটা দ্বি অরীয় প্রতিসম রূপে আবির্ভূত হয়েছে। দ্বি অরীয় প্রতিসমতায় দৈহিক অংশসমূহ স্যাজিটাল এবং অনুপ্রস্থ তল বরাবর অবস্থান করায় সুষমভাবে এই প্রাণীটা বিন্যস্ত থাকে। এরপরে আসি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বায়োল্যাটারাল সিমেট্রি। প্রাণীদেহকে কেবলমাত্র স্যাজিটাল তল বরাবর ডান এবং বাম অর্ধাংশে সমান দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ লম্বালম্বী অক্ষ বরাবর কোনো প্রাণীদেহকে যেমন শুধু ডান এবং বাম এই দুইটা সমান অর্ধাংশে যদি ভাগ করা যায়, একে আমরা বলি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বায়োল্যাটারাল সিমেট্রি। বায়োল্যাটারাল সিমেট্রি অরীয় প্রতিসম থেকে বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল প্রাণীরা অরীয় প্রতিসম প্রাণী থেকে অনেক উন্নত। এরা মস্তিষ্ক গঠনের ক্ষমতা রাখে এবং এটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর অধিকাংশ উদাহরণ হিসেবে বলতে পারি মাছ, ব্যাঙ, মানুষ ইত্যাদি হচ্ছে অরীয় প্রতিসম রূপী প্রাণী। এখন দেখি যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, মাছ, মানুষ, ব্যাঙ ইত্যাদি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রতিসমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিসমতার উপর ভিত্তি করে এই বহুকোষী প্রাণীদেরকে রেডিয়েটা এবং আমরা কীভাবে ভাগ করতে পারি। এখন দেখি ইউমেটাজ বা বহুকোষী প্রাণীদেরকে আমরা প্রথমে এই প্রতিসমতা বা সিমেট্রির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেল, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যানিমেল। অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেলের মধ্যে প্রধান দুইটা প্রাণী পর্ব যেটা পড়ে সেটা হচ্ছে প্রোটোজোয়া এবং পরিফেরা, এবং সিমেট্রিক্যাল অ্যানিমেলের মধ্যে প্রধান যে পর্বটা পড়ে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যানিমেল মধ্যে আবার দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেডিয়েটা এবং বায়োল্যাটেরিয়া। রেডিয়েটার মধ্যে যে গ্রুপের মধ্যে প্রধান যে পর্বগুলো পড়ে সেটা হচ্ছে নিডেরিয়া আর টেনোফোরা। আর আবার বায়োল্যাটেরিয়া এই গ্রুপের মধ্যে প্রধান যে প্রাণী পর্বগুলো পড়ে সেটা হচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। হ্যাঁ, এই যে এই গ্রুপ এদের আবার একটা করে উদাহরণ বৈজ্ঞানিক নামসহ এবং নিচে দাগ দিয়ে আমরা ছক আকারে এগুলো পরীক্ষার খাতায় আমরা উপস্থাপন করব। তোমরা এই বিষয়টা যে প্রাণীর প্রধান প্রতিসমতার উপর ভিত্তি করে কীভাবে যে প্রাণীর পর্বগুলোকে শ্রেণীবিন্যাস করা যায় বিষয়টি ছক আকারে বইয়ে উপস্থাপন করা আছে। বিষয়টি তোমাদের সামনে আমি ছক আকারে উপস্থাপন করছি। এইটাই হচ্ছে প্রাণীর প্রতিসমতার উপর ভিত্তি করে যে প্রধান প্রাণী পর্বগুলোকে কীভাবে বিভিন্ন গ্রুপে বা দলে ভাগ করা যায়। এছাড়াও আরও একটি যে আমি প্রতিসমতার বিভিন্ন অবস্থা বর্ণনা করলাম, যে স্ফেরিক্যাল প্রতিসম।
স্পেরিক্যাল প্রতিসম প্রাণীর একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। স্পেরিক্যাল প্রতিসম প্রাণী, এই যে চিত্র, এটা হচ্ছে স্পেরিক্যাল প্রতিসম প্রাণীর একটা চিত্র এবং উদাহরণ। আর আরও যেটা ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে অডিও প্রতিসম প্রাণীর একটা উদাহরণ এবং চিত্র। বই থেকে তোমরা চিত্রগুলো সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে অডিও প্রতিসম প্রাণীর একটা চিত্র। অডিও প্রতিসম প্রাণী, অডিও প্রতিসম প্রাণী, এই 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 যে একটা চিত্র, এটাই হচ্ছে অডিও প্রতিসম প্রাণী। এটা আমরা বই থেকে সুন্দর করে নিজেরা আঁকার চেষ্টা করব। অনেক সময় সংক্ষিপ্ততার কারণে ছবিগুলো উপস্থাপন করা যায় না, তবে ছকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর একটা ছবি। দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীকে কীভাবে উভয় দিকে ভাগ করা হয়েছে তারই একটা ছবি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছবিগুলো সময় সংক্ষিপ্ততার কারণে বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে আঁকার চেষ্টা করবে। এবং এই যে প্রতিসমতার উপর ভিত্তি করে আমরা কিভাবে যে প্রধান প্রাণী পর্বগুলোকে বিভিন্ন দলে বা গ্রুপে ভাগ করলাম, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এইটাই হচ্ছে আমরা প্রতিসমতা কী, প্রতিসমতাকে কীভাবে, কত ধরনের প্রকারভেদ আছে, এবং এর উপর ভিত্তি করেই যে আমরা জীবজগৎকে কীভাবে শ্রেণীবিন্যাস করলাম তারই একটা বর্ণনা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে তোমাদের সামনে আরও অন্যান্য বিষয় নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।